যখন রাজনৈতিক নেতারা জনতার কথা না ভেবে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে, তখন জনতার রোষে গণতন্ত্রের কি পরিণতি হতে পারে তা নেপাল দেখল। দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গেছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য জনতার গণপিটুনির শিকার। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারার হত্যার অভিযোগ। চারিদিকে অরাজকতা, মারদাঙ্গা, অশান্তি। নেপালের ঘটনায় গোটা দক্ষিণ এশিয়া স্তব্ধ, বিশ্ব অবাক। তবে এই চিত্র শুধু একটি রাজনৈতিক ব্যর্থতা নয়, এটি এক ব্যর্থ রাষ্ট্র চালনার এবং ভেঙে পড়া সামাজিক চুক্তির প্রতিচ্ছবি। 1990 সালে রাজতন্ত্রের বিরুদ্ধে গণ আন্দোলনের মাধ্যমে নেপালের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছিল। তারপর 2006 সালে দ্বিতীয় গণ আন্দোলন। 2008 সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশটিতে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। তারপর 17 বছরে 15 বার সরকার বদল। আর 2025 সালের বর্তমান অভ্যুত্থান অনেকগুলো প্রশ্ন কিন্তু জন্ম দিয়ে গেল। নেপালের গণতন্ত্রের ভেঙে পড়ার কি দক্ষিণ এশিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর জন্য হুমকির সংকেত দিচ্ছে? বর্তমান গণ অভ্যুত্থানের পেছনে মূল রহস্য কি? এর পেছনে কি অন্য কোনো রাষ্ট্রের ভূমিকা থাকতে পারে? নেপালের রাজনৈতিক শূন্যতায় চীন কতটা আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে? দেশটির মানবিক সংকট ভারতীয় সীমান্ত অঞ্চলে কি ধরনের চাপ ফেলতে পারে এবং সীমান্তে কতটা নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হতে পারে? বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো ধরনের প্রভাব পড়তে পারে কি? সেসব প্রশ্নের খোঁজে আমাদের আজকের এই বিশেষ টকশো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নেপাল বিপর্যয়ের কারণ ও প্রভাব নিয়ে একটি বিশেষ পর্যালোচনায় আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর হারাধন সাহা। নমস্কার স্যার, নেপালকে তো আমরা দেখছি, এখন বলা হচ্ছে যে এই অভ্যুত্থানের পেছনে জনদুর্ভোগ, দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। এখন নেপালের সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা, দলাদলি ও প্রশাসনিক যে অকার্যকারিতা জনসাধারণের মধ্যে একটা গভীর ক্ষোভ সৃষ্টি করেছে বলে শোনা যাচ্ছে। আপনি কি মূলভাবে দেখছেন? এই যে নেপালের বর্তমান গণ অভ্যুত্থানের পেছনে মূল রহস্যটা কি? যেটা ওই 26টা সোশ্যাল সাইট ব্যান করে দেওয়ার যেটা কথা বলা হচ্ছে সেটাই কি আসল কারণ, নাকি তার পেছনে আরো রহস্য আছে বলে মনে করছেন? নমস্কার। আপনার যে শুরুয়াত সেখান থেকে যদি আমরা একটু আগের দিকে দেখি তাহলে দেখব শুধু নেপাল নয়, এই যে ভারত উপমহাদেশ, সেই উপমহাদেশে কিন্তু এই ধরনের ঘটনাবলী কিন্তু সাম্প্রতিককালে আমরা 2021 সালের পর থেকে এই যে একটা চিত্রনাট্য, এবং এই চিত্রনাট্যের পাশাপাশি সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি আরেকটা জিনিস, এখানে কিন্তু একটা অদৃশ্য শক্তিরও কিন্তু হাত আছে বলে আমরা মনে করছি। আচ্ছা। এবং এই অদৃশ্য শক্তি এবং এই চিত্রনাট্যটা এত সুনিপুণ ভাবে এটাকে বাস্তবায়ন করছে, তার পরিণতিতে কি হচ্ছে? সরকারের পতন হচ্ছে। আজকে নেপালে হচ্ছে, যেটা গতকাল 9 সেপ্টেম্বর সেখানে সরকারের পতন হয়েছে। তার আগে যদি আমরা দেখি বাংলাদেশে 2021 সালে শ্রীলঙ্কা, মায়ানমারে আং সান সুচির সে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে এই করা হয়েছে। এবং আরেকবার যদি এই ধরনের জন আন্দোলন না হয় সেখানকার মায়ানমারে, সেই সূচি কিন্তু মনে হয় না ওনার মৃত্যু হয়তো জেলেই হবে, কারণ প্রথমে 33 বছরের জেল দিয়েছেন, পরে এটাকে কমিয়ে হয়তো 27 বছর করা হয়েছে। কেন? এসে দুর্নীতি এই ধরনের কতগুলো অভিযোগকে কেন্দ্র করে। তার কিছুদিন পরে আমরা দেখলাম আগস্টে 2021 সালে কোথায় সেটা? শ্রীলঙ্কা। সেখানেও সে অর্থনৈতিক দুর্বলতা, ভেঙে পড়া কাঠামো এগুলোকে ইস্যু করেন। সেখানে সেই একটা অরাজকতা, সেখানে যারা শাসক গোষ্ঠী ছিলেন তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তারপর সেখান থেকে যদি আমরা যাই, দেখবেন সেখানে আপনার তার পাশাপাশি আমরা আফগানিস্তানে যাই। আফগানিস্তানে যদি যাই 2022-এ, সেখানেও আশরাফ গনি যে ছিলেন, ওখানকার প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকে সরিয়ে দিয়ে তালিবানরা সেখানে ক্ষমতা দখল করে নেয়। 2024 5ই আগস্ট আমরা জানি বাংলাদেশ শেখ হাসিনার উপর
সেইখানেও আন্দোলন, সেই ছাত্র যুব আন্দোলন। সেখানকার পরিণতি কি? যিনি প্রধানমন্ত্রীকে চপার চেপে সেখান থেকে পালিয়ে এসে আজকে প্রাণ রক্ষা করতে হলো। আজকে যেটা হয়েছে, মানে গতকাল যেটা হয়েছে নেপালে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা এখানে করতে বসলাম, সেখানেও কিন্তু ঠিক সেম। আপনার শুধুমাত্র আজকে আপনারা যদি মনে করেন বা আমরা যদি মনে করি বা বিশ্ব যদি মনে করে যে শুধুমাত্র 26টা সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়াকে কেন্দ্র করে ওখানে এই গণ অভ্যুত্থান বা সেখানে অরাজকতা বা সেখানে এই ধ্বংসলীলা, সেটা আমি সেটার সঙ্গে সহমত পোষণ করব না। অন্য রহস্য রয়েছে। কেননা আপনি যদি দেখেন, আপনি যে কথাটা বলছিলেন 2008 সালে, 2008 সালে পর্যন্ত সেখানে কি ছিল? রাজতন্ত্র ছিল। তখন রাজতন্ত্র মানে সেখানে হিন্দু রাষ্ট্র ছিল। 8 সালের পরে কি এসেছে? রিপাবলিক এবং ডেমোক্রেটিক, প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক দেশ। সেখানে নির্বাচনের মধ্য দিয়ে শাসন ক্ষমতায় এসছে এবং যারাই শাসন ক্ষমতায় এখানে ছিলেন, দীর্ঘদিন যাবৎ ছিলেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার এসছে। কখনো কমিউনিস্ট সরকার এসছে, কখনো নেপালি কংগ্রেসের সরকার এসছে বিভিন্ন জনরা। কিন্তু দেখা গেল যে 17 বছরে, লাস্ট 17 বছরে সেখানে কিন্তু 15 বার সরকারের পরিবর্তন হয়েছে। কেন? সেখানে নিশ্চয়ই একটা নির্বাচিত সরকার পরিবর্তন হচ্ছে। কেন? জনগণের মধ্যে ক্ষোভ। তো এই যে ক্ষোভ, এই ক্ষোভের পিছনেও কিন্তু কতগুলো কারণ আছে। এবং আমরা যদি দেখি যে গতকাল যে ছাত্র যুব আন্দোলনটা যেটা শুরু হয়েছিল গত পরশুদিন থেকে এখানে সামাজিক মাধ্যম বলতে সেটা কি বোঝাতে চাইছে? এখানে আমরা দেখছি সেখানে সেখানকার যুবকরা, সেখানকার ছাত্ররা এই সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সমালোচনা করছিল। এবং এই সমালোচনাটা যখন করছিল, সরকার সেটাকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন এই নিয়ন্ত্রণ করার জন্য তারা সেখানে কি করলো? একটা পলিসি করলো যে সেগুলোকে রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণ করতে হবে। এখন এই নিবন্ধীকরণ করার জন্য সেটা তারা বলেছিল। বলার পরে যারা যারা রেজিস্ট্রেশন করবে, কেননা তারা কাউকে নোটিশ ধরাবে, কাউকে বিরুদ্ধে অভিযোগ আনবে, এই কাজটাই তো করতে পারছিল না যতক্ষণ না রেজিস্ট্রেশন না হয়। আবার সরকারের বিরুদ্ধে এই সোশ্যাল মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে যারা বিরোধী দল বা ছাত্র যুবরা জনমত তৈরি করার চেষ্টা করছিল, সেটা সরকারের সহ্য হচ্ছিল না। কেননা বর্তমান যে সরকারটা ছিল সেটা ছিল এই যে 2024 সালে এই যে কেপিএস ওলি যখন সরকার গঠন করে নেপালি কংগ্রেসের সাহায্যে, এবং এই সাহায্যে যখন গঠন করার পর থেকে তারা একটা নতুন স্ট্যান্ড নিয়েছিল। স্ট্যান্ডটা কি? সেই স্ট্যান্ডটা হলো যে জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া, জনগণের জনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে জনগণের কাছে জনগণকে আকৃষ্ট করা। তার জন্য কি করেছে? তার জন্য তারা সেখানে চীনকে তারা সেখানে বেশি গুরুত্ব দিয়েছে। আর এই বেশি গুরুত্ব দেওয়াটা নেপালের জন্য সেটা কি হয়েছে? একদিক দিয়ে আমেরিকা মতো রাষ্ট্র যারা সমগ্র বিশ্বব্যাপী তাদের একটা সর্বত্র একটা হস্তক্ষেপ করার প্রবণতা আছে, তারা অসন্তুষ্ট, তারা এটাকে মেনে নিতে পারেনি। কেননা চীনের আধিপত্য আমেরিকা কখনো মেনে নিতে পারবে না। আবার পাশাপাশি ভারত অসন্তুষ্ট হয়েছে। কিন্তু ভারতের সঙ্গে নেপালের দীর্ঘদিনের যে সম্পর্ক, সেটা হচ্ছে বড় ভাই এবং ছোট ভাইয়ের সম্পর্ক, একদম রুটিপাটি সম্পর্ক। এমন সম্পর্ক দেখুন আপনি, প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ রাস্তা, সীমান্ত, সেখানে কোনো কাঁটাতার নেই, কোন রকমের বাউন্ডারি নেই। আপনি যে কেউ যখন খুশি যেতে পারছে, আসতে পারছে ভারতবর্ষে। এখন বলা হচ্ছে শুধু ভারতবর্ষের আধার কার্ড দেখালেই নেপালে যাওয়া যায়। তার মানে কি, কিরকম সম্পর্ক হলে, আর্থিক সম্পর্ক হলে পরে এই ধরনের একটা রিলেশন ভারতবর্ষের সঙ্গে তাদের হয়েছে। ভারতবর্ষের গোর্খা রেজিমেন্ট আছে বা নেপালের সামরিক শাসক যারা সামরিক শাসকরা আছে, তারা ভারতবর্ষের শাসন সামরিক শাসনের ক্ষেত্রে তারা সম্মান পাচ্ছে এবং ভারতবর্ষে চাকুরিতে অংশগ্রহণ করছে। ভারতবর্ষে নেপালের ছেলেমেয়েরা এসে পড়াশোনা করছে। আবার ভারত থেকে অনেক পর্যটকরা নেপালে গিয়ে সেখানে তারা আনন্দে এবং তাদের সময় ব্যয় করছে এবং ট্যুরিজমের জন্য সেখানে যাচ্ছে স্বল্প খরচে, একেবারে স্বল্প খরচে। তো এরকম একটা অবস্থায় যখন দুটো দেশ
তারা ভারতবর্ষ স্বাভাবিকভাবে অসন্তুষ্ট হবে। কিন্তু ভারতবর্ষের একটা বিষয় এখানে দেখবেন, তারা কিন্তু কখনোই প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষতি হোক, ডিস্টার্ব হোক, তারা কিন্তু সেটা চায় না। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ভারতবর্ষ এই উপমহাদেশে এমন একটা দ্বীপ রাষ্ট্র মতো আছে, আজকে তার প্রতিবেশী চতুর্দিকে যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু সেখানে অস্থির পরিবেশ আছে। এখানে অবশ্যই এই জায়গাটা দিয়ে আর একটু দেখার বিষয় আমাদের, কারণ আমরা নেপালের যা হয়েছে বা যা হচ্ছে এতক্ষণে গণমাধ্যমে বলুন বা সংবাদ মাধ্যমে বলুন, সবাই দেখা হয়ে গেছে কি হচ্ছে সেখানে, কিভাবে সেখানে ছাত্র জনতা মিলে তাদের সরকারের পতন করেছে এবং তারপর যে ধ্বংসলীলা চালানো হয়েছে কালকে, সেই চিত্র সবাই দেখে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার নেপালের গণতন্ত্র ভেঙে পড়া কিসের? দক্ষিণ এশিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর জন্য কি কোনো ধরনের উদ্বেগের বিষয় বলে এই জায়গাটাতে মনে করা হচ্ছে? আর পাশাপাশি আরেকটা জিনিস, আমরা যে চিত্র কাল থেকে দেখছি বিশেষ করে নেপালে, বাংলাদেশের অভ্যুত্থান আমরা গত বছর দেখেছি 5ই আগস্ট, আর ঠিক 1 বছর 1 মাসের মাথায় এই নেপালের অভ্যুত্থান আমরা দেখছি। এই দুটো অভ্যুত্থানের মধ্যে পার্থক্য কি কিছু দেখছেন? না, আমি যদি বলি, আমি বলবো পার্থক্য এখানে কিছুই নেই। পার্থক্য কিছু নেই এই কারণে, এই যে আন্দোলনগুলি হচ্ছে, আন্দোলনগুলি কি হচ্ছে? শাসকের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে এবং ছাত্র যুবরা আন্দোলন করছে, সেখানে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করছে, শাসকদের উপর অত্যাচার করছে, তাদের বাড়িঘরের উপর হিংসা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, দেশান্তরিত করা হচ্ছে। সুতরাং এগুলো প্রায় একই প্যাটার্নে চলছে, দুটোর মধ্যে চলছে। এখন আজকে আমি যদি দেখি এখানে, এবং দুটো রাষ্ট্রের মধ্যে দেখবেন যুবকদের মধ্যে থেকে দাবি উঠছে তাদেরকে শাসন ক্ষমতা দেওয়ার জন্য। আজকে বাংলাদেশে আমরা যদি দেখি উপদেষ্টা মন্ডলী, সেই ছাত্র যুবরাই যারা কখনো একটা ক্লাস রিপ্রেজেন্টেটিভ হয়নি, তারা গিয়ে সেখানে রাষ্ট্রের উপদেষ্টা হয়ে গেছে। এটা কি বাংলাদেশ থেকে দেখে শিক্ষা নেপাল নিচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই এগুলো তো প্রভাব আছেই। আজকে বর্ষবর্তী রাষ্ট্রে যদি এ ধরনের কোনো কিছু হয়, আপনার সোশ্যাল মিডিয়ার যুগে আজকে এগুলো দ্রুত সবার কাছে ছড়িয়ে পড়ছে এবং তারা সেগুলোকে অবশ্যই সেগুলোকে তারা গ্রহণ করে নিচ্ছে। আবার আরেকটা বিষয় আপনি যদি দেখেন, এখানে নেপালে যে জিনিসটা হয়েছে, নেপালেও কিন্তু যুবকদের মধ্যে থেকে এই দাবিটা কিন্তু উঠতে শুরু করেছে। আজকে নেপালের যে কাঠমান্ডুর যে আপনার যে মেয়র আছে বলেন্দ্র শাহ, আজকে ওনাকে সামনে রেখে ওনাকে আজকে প্রধানমন্ত্রী করার জন্য দাবি তুলছে। অত্যন্ত জনপ্রিয় নাকি ওখানে, এবং যুব নেতৃত্বদের মধ্যে উনি খুব জনপ্রিয়। এবং সুতরাং আপনার যদি আপনি যে কথাটা বলছিলেন যে বাংলাদেশের সঙ্গে নেপালের যে কোথাও মিল আছে কিনা এই আন্দোলনের মধ্যে, আমি বলবো এখানে অনেকটা মিল রয়েছে এবং চিত্রনাট্য একই রকমের আছে। এবং অদৃশ্য শক্তি এখানে বাংলাদেশে বলা হয়েছিল মেটিকুলাসলি ডিজাইনড, এই যে ঘটনাটা যেটা ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন, এটা মেটিকুলাসলি ডিজাইন বলা হয়েছিল এবং সেটা পরে শুধু বাংলাদেশের জনতা নয়, গোটা বিশ্ব দেখেছে যে হ্যাঁ এটা সত্যি মেটিকুলাসলি ডিজাইন ছিল। তো নেপালও কি এই ধরনের মেটিকুলাসলি ডিজাইন কিছু দেখছে না? না, অ্যাকচুয়ালি দেখুন সেখানে যেটা হচ্ছে, মানে শুধু বাংলাদেশের দুর্নীতি বা এই যে বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃত্বরা তাদের বা যারা ক্ষমতায় ছিলেন, এই যে 17 বছরে 15 বার সরকার বদল, এটা কি শুধুই মাত্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ? না, এর পেছনে আরো অন্যান্য অনেক কারণ আছে। আমি কারণগুলি যদি বলি, আমি একে একে দেখবেন সেখানে আপনার এখানে প্রথমত তারা এখানে এইটা বলছে কি, তারা মানে বিরোধীদের মুখ বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা, এটাকে তারা ইস্যু করছে। সংবাদপত্রের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, যার জন্য সেখানে এত বড় মানে সমাজ মানে সোশ্যাল মিডিয়া যে সংবাদপত্র ভবন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেখানে আপনি যদি দেখুন নেপালের যে সমস্ত রাজারা ছিলেন, তারা ম্যাক্সিমাম ছিল অনেক বয়স্ক লোক ছিলেন এবং তাদের বিরুদ্ধে দুর্নীতি, তাদের পরিবারের সদস্যদের মধ্যে একটা মানে কি বলবো অধ্যত্বপূর্ণ আচরণ এবং তাদের একটা কি বলবো প্রচন্ড পরিমাণে তাদের মধ্যে ভোগ বিলাস, এই যে জীবনযাপনটা, নেপোটিজমের একটা এখানে রয়েছে। এই কারণগুলিও কিন্তু এখানে কাজ করেছে। তারপরে আপনি যদি দেখুন সেখানে কর্মসংস্থানের কিন্তু একটা বড়ই অভাব, এবং কর্মসংস্থানের অভাব কেন, আজকে যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই, এখানেও দেখবেন নেপালের কত ছেলেরা মানে যুবকরা আজকে কর্মসংস্থানের কারণে ভারতবর্ষে এসে তারা হয় কেউ এখানে জীবিকা নির্বাহ করছে, কেউ হয়তো চাকরিতে অংশগ্রহণ করছে, কেউ ব্যবসা বাণিজ্য করছে। এই যে কর্মসংস্থানের অভাব, এটাও যুবকদের মধ্যে একটা ক্ষোভের কারণ ছিল। তারপরে হচ্ছে সেখানে আরেকটা বিষয় কাজ করেছে, এখানে সেখানকার যে জলবায়ু,
এবং এই জলবায়ু সেটাকে আপনি যদি দেখেন জলবায়ু সংক্রান্ত একটা সমস্যা এখানে কাজ করেছে। তারপরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ যেগুলি যখন হয় সেগুলোকে মোকাবিলা করার জন্য তাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা নিয়েও একটা অসন্তুষ্ট কাজ করেছে। এবং এটাও কিন্তু আপনি যদি দেখুন একটা মানে অনেকগুলো কারণ এখানে রয়েছে। তারপরে সেখানকার যে প্রধানমন্ত্রীগুলি ছিলেন, আমি যে 3 জন প্রধানমন্ত্রীর নাম আমি এখানে আপনাদের কাছে এখানে বলবো, এবং বিশেষ করে এখানে মাধব নেপাল একজন প্রধানমন্ত্রী ছিলেন, বাবুরাম ভট্টরাই ছিলেন, তারপরে খিলরাজ রেগ্মির মতো যারা প্রধানমন্ত্রী ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু দেখবেন সরকারি জমি আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতির কিন্তু অভিযোগ ছিল। তো এই সমস্ত অভিযোগগুলো একসঙ্গে একত্রিত হয়ে যুব নেতৃত্বরা সেটাকে লুফে নিয়ে তারা সেটা করেছে। এবং সেটা করতে গিয়ে বাংলাদেশে যেমন দেখবেন একটা সময়ের পরে তাদের আন্দোলনের রাশ তাদের হাতে রাখতে পারেনি, নেপালেও তাই হচ্ছে। এবং এই দুর্বলতা বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে আজকে যারা নৈপথ্যে যে অদৃশ্য শক্তির কথা যেটা আমি প্রথম থেকে বলছিলাম, এই অদৃশ্য শক্তি সেখানে এখন ইন্টারফেয়ার করা শুরু করে দিয়েছে। তারা প্রচুর পয়সা ব্যয় করবে, কেননা তারা চাইবে অস্থিরতা। এই অস্থিরতার পেছনে কারণ কি? চীনের যে ক্ষমতা সেটাকে খর্ব করা। কেন কমিউনিস্ট চীন আর এবং নেপালের চীন কমিউনিস্ট শাসন ছিল, এটা মানে যারা অদৃশ্য শক্তি তারা মেনে নিতে পারবে না। আবার এখানে ভারতের সঙ্গেও আজকে দেখবেন অদৃশ্য শক্তিগুলোর যারা যারা আজকে মানে বিশ্বব্যাপী শাসন করছে তাদেরও একটা সম্পর্ক আজকে এখানে খুব একটা ভালো নেই। একটা সময় হয়তো কৌশলগত তাদের মধ্যে সম্পর্ক থাকলেও আজকে এই সম্পর্কটা তলানিতে এসে থেকেছে। তারাও চাইবে এখানে এই ধরনের সুযোগ নেওয়ার জন্য। তাহলে এখানে ভূ রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে এই ব্যাপারটা যদি আমরা দেখি, তাহলে এই যে আপনি যেটা বলছিলেন যে ভারতবর্ষের চারপাশে যে দেশগুলো বা দক্ষিণ এশিয়ার এই যে দেশগুলো, মিয়ানমার বলুন, শ্রীলঙ্কা বলুন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের পর এবার নেপাল, তাহলে এখন ভারতবর্ষের চারিদিকে যখন এই ধরনের অস্থিরতা তৈরি করা হচ্ছে, এটা কতটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি থেকে? অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা আমি কেন বলবো, আজকে এই যে ভারতের সঙ্গে নেপালের যে সীমান্ত 1751 কিলোমিটার, যেখানে কোনো কাঁটাতার নেই, এবং এই সীমান্ত দিয়ে আপনি যদি মানে বিভিন্ন রিপোর্টগুলো আগের পূর্বতন যে রিপোর্টগুলো দেখেন, আইএসআই এর রিপোর্ট, সেখানে এই নেপালের দুর্বলতার সুযোগ নিয়ে তারা সেখান থেকে আপনি জৈশ-ই মোহাম্মদ বলুন বা মানে পাকিস্তানের বিভিন্ন সন্ত্রাসবাদীরা সেখানে ভারতবর্ষে এসে একটা সন্ত্রাসবাদী কার্যকলাপ বিশৃঙ্খলা তৈরি করার মতো যথেষ্ট সুযোগ পেয়ে যাবে, তাই তো নাকি? তারপরে হচ্ছে সেখানে আপনি তাহলে মানে আমাদের সীমান্ত যে নিরাপত্তা, এটা স্বাভাবিকভাবে সেখানে বিঘ্নিত করতে পারে। এবং যার জন্য ভারত সরকার দেখবেন এই গত পরশুদিন থেকে পরপর তারা খুব গুরুত্ব সহকারে এই জায়গাটাকে লাল সতর্কতা জারি করে দিয়েছে। কেননা এখানে শুধুমাত্র পাকিস্তানি জঙ্গিরা তা নয়, এখান দিয়ে চোরাচালান কারবার বৃদ্ধি পাবে, এখান দিয়ে আপনার আমাদের যে অস্ত্র চালান হতে পারে, ড্রাগস হতে পারে, টাকা পয়সার যে মানে কি বলবো, হ্যাঁ সেটা হতে পারে। সুতরাং এটা ভারতবর্ষের জন্য অত্যন্ত আমি বলবো এটা একটা গুরুত্বপূর্ণ যে নেপালের এই অস্থিরতা ভারতবর্ষের জন্য অসম্ভব, এটা চিন্তার এবং ভয়ের কারণ। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখবেন এই যে চীনের যে প্রভাব বৃদ্ধির যে কৌশল, আজকে নেপালে যখন চীনের প্রভাব বৃদ্ধি করেছিল, এটা একদিক দিয়ে কিন্তু ভারতের জন্য উদ্বেগের ছিল। তার কারণ আমাদের ভারতবর্ষের যে চিকেন নেক যেটা আমরা বলছি, শিলিগুড়ি করিডোর, সেখান থেকে নেপাল ডিস্টেন্স অত্যন্ত কম, এবং চীনের এবং নেপালের সঙ্গে ভারতবর্ষের যে একটা বাণিজ্যিক সম্পর্ক ছিল, কেননা এখানে আমরা যদি দেখি নেপাল থেকে আমাদের এখানে কি আসতো, জলবিদ্যুৎ আসতো, কৃষি পণ্য আসতো, সেখানে হয়তো পর্যটন শিল্প ছিল, পর্যটনের জন্য আমাদের এখান থেকে যেত। আর ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিস মানে নেপালে যেত। সুতরাং ওষুধ থেকে শুরু করে যন্ত্রপাতি, কৃষি, অনেক কিছু যেত। একটা বাণিজ্যিক ক্ষেত্র কিন্তু ভারতের এখানে একটা গুরুত্বপূর্ণ এখানে প্রভাব চলে আসবে। এবং আরেকটা বিষয় আপনি এখানে দেখবেন, মানবিক এবং সামাজিক একটা প্রভাব আসবে। ঠিক, এখন মানবিক সংকটটা এটা গুরুত্বপূর্ণ সংকট হয়ে দাঁড়াবে একদম ভারতে। কারণ আমরা এই যে গত বছরের 5ই আগস্টে যে বাংলাদেশের গণঅভ্যুত্থান দেখেছি, এবং তারপর যে ভারতবর্ষে অনুপ্রবেশ, এবং সেটা রাজনৈতিক অস্থিরতার জন্য হোক, জীবন বাঁচানোর জন্য হোক, বা জীবন জীবিকার সন্ধানই হোক, বাংলাদেশ থেকে যেভাবে অনুপ্রবেশের একটা
অভিযোগ শোনা যাচ্ছে, ঠিক একই পরিস্থিতি এখন নেপালে হচ্ছে। শ্রীলঙ্কায় যখন হয়েছিল তখনও ঠিক হয়েছে, ঠিক এখন নেপাল থেকে হওয়ার সম্ভাবনা আছে। তাই এই জায়গায় এই ভারত কি করবে না, এখন মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ভারতের কি করা উচিত? না না, ভারত দেখুন, ভারতের ইতিহাস বা সংস্কৃতি যদি আমরা দেখি, ভারত মানে আর নেপাল এমন একটা দেশ, আমার মাতা সীতার দেশ একদম। সেই ভারত, আমি আগেই বলছিলাম যে মানে ভাইয়ের সম্পর্ক নেপালের সঙ্গে। তো আজকে নেপালের যদি এরকম একটা পরিস্থিতি হয়, আজকে নেপাল কেন, আপনি কিছুদিন আগে যে দেশ মানে পাকিস্তানের সঙ্গে কদিন আগে যে যুদ্ধ হয়েছিল আমাদের, সেখানে যারা সবার আগে এগিয়ে এসে পাকিস্তানকে সাহায্য করেছিল, তাদের দেশে ভূমিকম্প যখন হয় সবার আগে কে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল? ভারত। আজকে ভারতের বৈশিষ্ট্যটাই হচ্ছে মানে সবাইকে নিয়ে চলা। এখানে এই জায়গাতেও আরেকটা প্রশ্ন আসে, যে আপনি যখন বললেন যে পাকিস্তানের কথা যেহেতু আসলো মাঝখানে, অপারেশন সিন্দুরের সময় কিন্তু মানে পাকিস্তানি আইএসআই এজেন্টকে সিম কার্ড দিয়ে, ভারতীয় সিম কার্ড দিয়ে সাহায্য করার অভিযোগ উঠেছে নেপালি একজন নাগরিকের বিরুদ্ধে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে অপারেশন সিন্দুরে কিন্তু একজন নেপালি নাগরিকও মারা গেছিল। এখন আরেকটা জিনিস ভয়ের হচ্ছে, যেটা সত্যিকার খবর, যে এই মুহূর্তে নেপালে যে অস্থিরতা বা নেপালে যে এই পরিবেশ তৈরি হয়েছে, এর পেছনে বা নেপালের যে গণতন্ত্র বিধ্বস্ত হয়েছে, আইএসআই এজেন্টরা ভারত বিরোধী বিদ্বেষ, যেটা বাংলাদেশে গড়ে তোলা হয়েছিল, ভারত বিদ্বেষ একটা গড়ে তোলা হয়েছিল, এরকম কিছু করার চেষ্টা করছে। না, এটা তো এখন নয়, এটা তো অনেকদিন ধরে করে যাচ্ছে। আপনি ভারতবর্ষে সাম্প্রতিককালে অনেকগুলো জায়গাতে, এই যে মানে আপনার কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, কৃষক আন্দোলন বলুন বা আরো অনেক বিভিন্ন রকমের ভারতবর্ষে বিক্ষিপ্তভাবে চেষ্টা করছে, কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা বা ভারতবর্ষের মানে সরকারের ডেমোক্রেসি, স্ট্রং ডেমোক্রেসির জন্য আরেকটা বিষয় দেখবেন, ভারতবর্ষের একটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মানে যখন দেশের কোনো ইস্যু চলে আসে সবাই তখন এক হয়ে যায়। এবং এটা কিন্তু আজকে 1952 সালের পর থেকে বা স্বাধীনতার পর থেকেও যদি বলেন, মানে এই যে 79 ইয়ার্স, আমাদের এই জায়গাটা কিন্তু একটা শক্তিশালী, আমাদের কি বলবো, একটা সম্পদ, যে আমরা যখন রাষ্ট্রের কোনো বিষয় চলে আসে তখন আমরা সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা দেশকে তখন সবকালে আগে গুরুত্ব দিচ্ছি। এবং আমারও বক্তব্য থাকবে এখানে এই জিনিসটাই, যে ভাষা আলাদা হতে পারে, সেখানে আমাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের খাদ্য আলাদা হতে পারে, আমাদের রুটি আলাদা হতে পারে, রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে, আমাদের এরকম একটা অবস্থা কিন্তু এক কাটটা থাকতেই হবে। এবং না হলে পরে এটা পরিণতি কি হতে পারে, আমরা সাম্প্রতিককালে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর দিকে যদি তাকাই, আমরা সেখান থেকে গোটা বিশ্বে চলছে। এবং সেটা যেটা আপনি বলছিলেন যে অদৃশ্য শক্তির অঙ্গুলে হেলনে হোক বা নানান কারণে হোক, আমরা ফ্রান্সের মতো দেশেও দেখছি এখন চলছে, বিভিন্ন বিক্ষোভ চলছে, এখন ভেতরে বিক্ষোভ চলছে, দেশে দেশে যুদ্ধ চলছে। ভারতের এই পাশে কখনো এখন বাংলাদেশ একটু শান্ত হয়ে আসলে আবার নেপাল দিক থেকে অশান্ত হয়ে উঠলো। এখন ওলি সরকারের পতন মানে কমিউনিস্টদের বিদায়, আমরা এটা ধরে নিতে পারি। চীনের জন্য এটা কি বার্তা দেবে? মানে চীন যে হয়তো অর্থনৈতিক হস্তক্ষেপের একটা নতুন মাত্রা পাবার একটা সুযোগ ছিল, সেখানে এখন এটা কতটা চীনকে কি বার্তা? না দেখুন, অ্যাকচুয়ালি চীনের যে একটা পরিকল্পনা ছিল যে এখানে কমিউনিস্ট সরকার হয়েছে, সেখানে প্রচুর পরিমাণে তারা ইনভেস্ট করতে শুরু করলো, একদম বিনিয়োগ করতে শুরু করলো। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে তারা স্থায়ীভাবে পাকাপোক্তভাবে নেপালে তারা আস্তানা গেড়ে তারা তাদের যে বৃদ্ধির যে মানে যে একটা কৌশল, সেটাকে তারা ইমপ্লিমেন্ট করা, প্রয়োগ করা। এখানে আমি স্যার একটা কথা জানতে চাইবো, এই যে ব্যাপারটা, চীন যেখানেই কোনো রাষ্ট্রে অর্থ বিনিয়োগ করে, সেটা ইনফ্রাস্ট্রাকচারের জন্য হোক বা অন্য কিছুর জন্য, সেটা পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক বা নেপাল হোক, আলটিমেটলি মানে সেখানে কর্মসংস্থান বলুন বা মানুষের রোজগার বলুন, কোনো কিছুই তো উন্নত হয় না, বরঞ্চ দেশগুলো ভেঙে পড়ে। মানে এটা কি অন্যান্য দেশ আস্তে আস্তে শিক্ষা নেবে বলে মনে করেন? না, এটা আপনি শুধু চীন কেন, আপনি যদি দেখেন শুধু মানে বিশ্বের এখন ধনী দেশ যেগুলো আছে, আমরাও ভারতবর্ষ এখন চতুর্থ অর্থনৈতিক দেশ বা তৃতীয় অর্থনৈতিক দেশের দিকে আমরা যাচ্ছি। সেখানে আজকে যারা অর্থনৈতিক দিক দিয়ে আজকে 1 নম্বর 2 নম্বর স্থানে আছেন, তারাই তো আজকে বিশ্বের বিভিন্ন জায়গাগুলোতে তারা তাদের মানে ব্যবসা বাণিজ্যের জন্য, অস্ত্র ব্যবসা বলুন আর অন্য ব্যবসাই বলুন, তারাই তো এই ধরনের অস্থিরতাগুলো তৈরি করছে। বলে কেন বলছেন?
আজকে মনে করেন আফগানিস্তানে প্রথম যে সেখানে যে আফগানিস্তান এমন একটা রাষ্ট্র, অত্যন্ত দুর্গম এবং অত্যন্ত দুর্ভেদ্য একটা রাষ্ট্র, সেখানে পর্যন্ত এসে এটাকে তছনছ করে দিয়ে তারা চলে গেছে। তার পরবর্তী সময়ে এবং মধ্যপ্রাচ্যের দিকে, এর আগে মধ্যপ্রাচ্যে তারা এগুলি করেছিল, বিভিন্ন রাষ্ট্রগুলির উপর তারা হস্তক্ষেপ করে সেগুলোকে তারা মেচাকার করে ধ্বংস করে তারা তাদের ব্যবসা বাণিজ্য, অস্ত্র ব্যবসা সবকিছু করেছে। এখন সেটা এশিয়া মহাদেশে বা মধ্য এশিয়ার মধ্যে আমরা যারা সেটা চেষ্টা, দক্ষিণ এশিয়ার মধ্যে সেটা চেষ্টা করছে। এবং এখানে দারিদ্রতা, এখানে দুর্বলতা, এখানে মানে শাসন ক্ষমতা যারা থাকে তাদের মানে ব্যর্থতার কারণে হোক, এই ধরনের কাজগুলো তারা করার জন্য সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং যেটা আজকে আমরা যদি দেখি ভারতবর্ষের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রে এই অস্থিরতা তৈরি হয়েছে। সুতরাং এটা মানে পাকিস্তান বলুন, চীন বলুন আর আমেরিকা বলুন, প্রত্যেকের জন্য তারা এটা একই পদ্ধতিতে তারা চলছে, কিন্তু মানে সুযোগ পেলে তারা ক্ষমতা ভোগ করবে। আজকে দেখুন আমেরিকার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক একটু খারাপ হওয়ার কারণে আজকে চীনের সঙ্গে ভারতবর্ষের একটা এখানে কৌশলগত অবস্থান নিচ্ছে। আমি যদি আপনাকে বলি, দেখুন এই কৌশলগত অবস্থান নিলেও চীনের সঙ্গে ভারতের যদি এখানে ব্যবসা বাণিজ্য শুরু হয়, তার প্রফিটটা কে নেবে? চীন নেবে। বলে চীন কিভাবে নেবে? আপনার চীনে ভারতবর্ষীয় পণ্যের যে চাহিদা তার চাইতে কয়েক গুণ বেশি চাহিদা চীনের পণ্য ভারতবর্ষে। তাহলে সেদিক দিয়ে চীন কিন্তু এটা ফায়দা নেবে। কিন্তু আজকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষ আমেরিকার এই যে বিষয়গুলোকে মানে কোনোভাবেই আদর্শগত মেনে নেওয়া যায় না। ব্যালেন্স করতে গেলে কৌশলগত রাজনীতি করতে হয়। আগে ভারতকে নিয়ে আমেরিকা যেটা করতো, আমেরিকা ভারতের সঙ্গে যেটা করতো, সেটাই এখন চলছে। মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যার যার নিজের ব্যবসা বাণিজ্যটাকে ঠিক রাখা, অর্থনীতিটাকে ঠিক রাখা। ঠিক। এখন জনগণের হাতে যদি বিচার চলে আসে, গণপিটুনি, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া কিংবা প্রশাসন, তবে মানে সব এই যে গণতন্ত্র, এগুলো তো গণতন্ত্র নয়, বরং এক গণহিংসার রূপ পায়। তো এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে প্রাতিষ্ঠানিক ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা ভেঙে পড়ছে এবং তারা নিজেরাই বিচারক হইতে মানে বাধ্য হচ্ছে। এখন নেপাল কি আবার ধরুন রাজতন্ত্রের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা দেখছেন, নাকি এইভাবেই গণতন্ত্র যদি বারবার এই 17 বছরে 15 বার যখন সরকার পাল্টালো না, কোন একটা সময় আমরা সেনা শাসনের দিকেও দেখতে পাচ্ছি? না, দেখুন আমি যেটা ব্যক্তিগত মতামত, যেটা জনগণের শাসন তার যে গুরুত্ব এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এখানে জনগণের মত প্রতিফলিত হয়, জনগণের এখানে চিন্তাভাবনা প্রতিফলিত হয় এখানে। আর রাজতন্ত্রে যদি আমরা ফিরে যাই তখন আপনার নেপাল কি তাহলে গণতন্ত্রকে মানে কোনোভাবে টিকিয়ে রাখতে তারা গণতন্ত্রটাকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের যারা নেতৃত্বে যারা আসে তারা তাদের মধ্যে ওই যে নেপোটিজম বলুন, আপনি তাদের মধ্যে বলুন করাপশন বলুন, এই সমস্ত গুলো কারণ মানে স্বজন পোষণে এতগুলো সরকার একদম এগুলোই কারণেই তো আজকে এই অসন্তোষ ক্ষোভ তৈরি হচ্ছে। আপনার এই অসন্তোষের কারণটাই হচ্ছে তো এগুলো। আমি যে কথাগুলি বলছিলাম, জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, জনগণের প্রতি তাদের যে কর্তব্যবোধ, বা জনগণের আপদে বিপদে প্রাকৃতিক দুর্যোগের পাশে থাকা, এই কাজগুলো তো আজকে করতে হবে মানে মাঠে গিয়ে না। তারা যদি সেটা না করে, তারা যদি মনে করে যে আমি মানে চেয়ারে বসে এসি রুমে বসে আমি সমস্ত দেশটাকে চালাবো, আমি যুবকদের জন্য ভাববো না, আমি যুবকদের যে প্রবণতাটা বিশ্বের সেটা রয়েছে সেদিকে ভাববো না, তাহলে তো স্বাভাবিকভাবে সেখানে অসন্তোষ তৈরি হবে, গণ অভ্যুত্থান বা ক্ষোভ বিক্ষোভ এই সমস্ত এগুলো শুরু হবে। এবং যেটা নেপালে হয়েছে, আমি বিশ্বাস করি গণতন্ত্রের জয় হবে। আমি বিশ্বাস করি সেখানে একদিন এই গণতন্ত্র প্রজাতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটা শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াবে। তবে সেটা সময়ের অপেক্ষা, আমরা আরো কিছুদিন হয়তো সেটার জন্য অপেক্ষা করতে হবে। ওকে, এখন দেশটি মানবিক সংকট ভারতীয় সীমান্ত অঞ্চলে চাপ ফেলবে, এটা তো আমরা শুরুতেই বা আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন। এখন সীমান্তে নিরাপত্তাও মানে করা হয়েছে, এটা একটা ঝুঁকি থাকতে পারে, তার জন্য সীমান্তে মানে রেড অ্যালার্ট জারি করা আছে। এখন বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেখানে কোনো ধরনের বিশেষ প্রভাব পড়তে পারে কি, মানে পার্শ্ববর্তী রাজ্য যেগুলো রয়েছে? আপনি দেখুন, নেপালের সঙ্গে ভারতবর্ষের 5টা রাজ্যেরই কিন্তু একটা বর্ডার আছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম। তার মানে কি আপনার নেপালের অস্থিরতা বিহারে এফেক্ট করতে পারে, নেপালের অস্থিরতা
আমাদের সে পশ্চিমবঙ্গে করতেই পারে, এটা অবশ্যই করার মতো সেখানে। কারণ নেপালের প্রচুর নেপালি আছেন যারা আপনার শিলিগুড়িতে, দার্জিলিং এ, তারপরে হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছেন। এবং এই জায়গাগুলোতে যদি অভাব আসে, এফেক্ট আসে, এবং একটা সময় যদি সেখানে এরকম অরাজকতা চলতে থাকে, মানুষের বাড়িঘর লুট, মানুষের ধন সম্পদ লুট, মহিলাদের যদি মনে করুন সম্ভ্রমহানি, এই যে বিষয়গুলো দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে এগুলো চলে আসবে। তখন মানুষ স্বাভাবিকভাবে ইজ্জত রক্ষার্থে, প্রাণ রক্ষার্থে, যেখানে দেখবেন যে মানে গেলে পরে তারা নিরাপদ থাকবে, তারা কিন্তু সেই রাস্তাটাই বেছে নেবে। এবং তখন কিন্তু এটা ভারতের জন্য একটা মানে চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। কেননা এখানে কোনো সীমান্তের কাঁটাতার নেই, কোনো বর্ডার নেই যেখানে মানুষ অবাধে চলাফেরা করতে পারে। সুতরাং উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলো স্বাভাবিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকবেই। ওকে, একটা শেষ প্রশ্ন স্যার আপনার কাছে। ভারতের এই মুহূর্তে কি অবস্থান নেওয়া উচিত, বা কূটনৈতিকভাবে ভারত কি করবে বলে আপনার মনে হয়? ভারত তো অবশ্যই ওয়েট এন্ড ওয়াচে আছে। না, এই মুহূর্তে তো ওয়াচ এটা করবেই, কিন্তু যখনই মানে আজকে দেখুন নেপালের একটা বৃহৎ অংশের জনগণ কিন্তু ভারতবর্ষের মানে প্রতি একটা দুর্বলতা আছে, অসম্ভব হিতাকাঙ্ক্ষী। এবং সেই মানে মানে অনুশোচনা বা এবং সেই ভাবনা বা সেরকম যদি মনে করুন যে প্রকৃত মানে হিতাকাঙ্ক্ষী দেশ, এটা আমাদের মানে বড় ভাই দাদার মতো বা ছোট ভাইয়ের মতো, যেটাই ভাবুক না কেন, তারা যদি মনে করে যে আমাদের সঙ্গে ওই ভাবনাটা যদি তারা একবার আবার যদি মনে করে যে আমরা এখানে গেলে নিরাপদ, এখানে সাহায্য পেলে আমরা ভালো থাকবো, এখানে গেলে পরে আমাদের মানে ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, এখানে গেলে পরে আমাদের মান সম্মান রক্ষা হবে, তাহলে অবশ্যই এখানে দেখবেন দুটো দেশের মধ্যে আবার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। আর ভারতবর্ষ সবসময় চায়, আমি আবারও বলছি, এরকম একটা অরাজক পরিস্থিতিতে ভারতবর্ষ যদি ন্যূনতম সুযোগ পায় এই রাষ্ট্রের কল্যাণের জন্য, এই রাষ্ট্রের ভালোর জন্য বা প্রতিবেশী রাষ্ট্রের মানে ভালো থাকার জন্য, ভারত সেখানে অবশ্যই সেটা হস্তক্ষেপ করবে। এবং আমরা আশাবাদী, এবং শুধু নেপাল নয়, তো অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে সেখানেও যদি তারা যদি সুস্থির মানসিকতা তৈরি হয় বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানসিকতা তৈরি হয়, তাহলে ভারত তাদের পাশে গিয়ে দাঁড়াবে। এবং এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং এটাই ভারতবর্ষের সংস্কৃতি। এটাই মানুষের সুখ দুঃখে একে অপরের সুখ দুঃখে এগিয়ে যায় এবং প্রতিবেশীর অসুবিধায় ভারত এগিয়ে যাবে এবং থাকবে সেখানে। একদম, সেটাই ভারতের সংস্কৃতি। অসংখ্য ধন্যবাদ স্যার সঙ্গে থাকার জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনি আজ। বন্ধুরা, নেপালের যে বর্তমান গণ অভ্যুত্থান নিছক একটি রাজনৈতিক আন্দোলন নয়, এটি একটি গভীর সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বহিঃপ্রকাশ। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থা, জনগণের হতাশা এবং আন্তর্জাতিক কূটনৈতিক টানাপোড়েন। তো আমরা নেপালের দিকে চোখ রেখেছি। আপনারা সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।